স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, গত পর্বে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু স্নেহশীকে নিয়ে তার পরিবারের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা শুনছিলাম। দর্শক, স্নেহশীর বর্তমানে 10 বছর বয়স এবং জন্মের পর থেকেই স্নেহশীকে নিয়ে তার মা বাবা এবং পরিবারের একটি কঠিন পথ চলা, নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে এবং দীর্ঘ পথ পরিক্রমায় স্নেহশী আজকে একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে। কিভাবে সম্ভব হলো সেটা এবং কিভাবে আজকের স্নেহশী এই পর্যায়ে এসে পৌঁছলো সেই বিষয়গুলোই জানবো আমাদের আজকের এপিসোডে। এবং স্নেহশীকে নিয়ে তার মায়ের এই পথ চলার গল্প শোনাতে আজকেও আমাদের সাথে আছেন স্নেহশীর মা আলমা রহমান এবং বিশেষজ্ঞ মতামত দিতে আমাদের সাথে আছেন অনিমা দাস নূপুর, চেয়ারম্যান ড্রিম এঞ্জেলস সেন্টার ফর অটিস্টিক চিলড্রেন থেরাপি কনসালটেন্ট অকুপেশনাল থেরাপি। দর্শক, চলে যাচ্ছি আলোচনায়। স্নেহশীর আম্মু আলমা আপা, আমরা তো গত পর্বে আপনার স্নেহশীকে নিয়ে এগিয়ে যাওয়ার অনেক গল্প শুনছিলাম। শুরুতে স্নেহশীর যে অবস্থা ছিল, আজকে 10 বছর পর স্নেহশী কোন অবস্থানে আছে বা তার উন্নতি কতটুকু হয়েছে? অনেক উন্নতি হয়েছে, কারণ ওর ঘাড় শক্ত ছিল না, ওটা হয়েছে আগে, ঘাড় শক্ত হয়েছে। ওর হাত এরকম ছিল, মোটা খুলেছে, তারপর পা একদম এরকম, মানে জুতো পরাতে পারতাম না, ও এফও পরে বাঁকানো ছিল। ওটা আস্তে 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 এখন এরকম ফিজিওথেরাপি দিয়ে পায়ের পাতাটা এইভাবে ফেলছে। তা এখনো বসতে পারে, কোনো সাপোর্ট ছাড়া বসতে পারে, বিছানা বসতে পারে, টুলে বসতে পারে, কোমরে বসতে পারে। তো ফিজিক্যালি যদি আমি বলি যে ফিজিক্যালি ওকে ঘুম পাড়ালে ও যে সাইড হবে ও সেটাও পারতো না। তো আমাকে ডাক দিত, মা আমি সাইড হব, আমি সাইড করে দিত। এখন যেমন ও নিজেই পাটা ধাক্কা দিয়ে ও সাইড হয়ে যাচ্ছে, রোলিং করতে পারছে, নিজে চামচ দিয়ে খেতে পারে, রুটি ছিঁড়ে খেতে পারে, সব কিছু খেতে পারে। আর হাতের কাজ তো এক্সিলেন্ট, মানে খুবই ভালো পারে, আবার এত ভালো পারে যে শক্তিও অনেক। হ্যাঁ, তো নিচের পোর্শনে আস্তে আস্তে এখনো আসেনি, আসতেছে, মানে ওখানে ডেভেলপ হচ্ছে, বাট ওটা হবে। বাট আপার পোর্শন আলহামদুলিল্লাহ খুব ভালো। একাডেমিক ও যেমন এখন ও কালার পেন্সিল চিনছে, কালার বলতে পারছে, বাংলা সবই, মানে খুবই। এবং আমিও অবাক হয়ে যাই মাঝে মাঝে ও যে এটা পারে, মানে আমি ও স্নেহশী তুমি এটা পারো, মানে ও ওর ছোট বোনকে অ্যান্সার দিয়ে দিচ্ছে কোশ্চেনে। এই যে ওর মধ্যে একটা কনফিডেন্স, মানে শুধু আমি বলবো না যে একাডেমিক, ফিজিক্যালি, মেন্টালি ওর যে একটা সোশ্যাল কমিউনিকেশনের যে একটা ইমপ্রুভমেন্ট, মানে লেভেলটা বেড়ে গেছে, অনেক ভালো হয়েছে। মানে ও আগে যেমন মানুষ দেখলে ও কোশ্চেন করলে অ্যান্সার দিবে না, এখন ওকে জিজ্ঞেস করলেই সাথে সাথে বলে দেয় স্নেহশী আহমেদ ওর নাম, সালাম দেওয়া, সব, মানে সোশ্যালাইজেশনটাও খুব ভালো হয়েছে। আজকে যখন মেয়ের এই ইমপ্রুভমেন্টগুলো হয়েছে, এতটা এগিয়েছে সে, তখন মা বাবা হিসাবে মা বাবার অনুভূতিটা কি? ভালো তো ভালো, মানে আমাদেরও মানে আরো বেশি ইচ্ছা করে যে ও আচ্ছা ও এগুলো শিখে গেছে, আর একটু শিখাই। যেমন এখন আমি চেষ্টা করছি যে ওর হাতের কাজ এত ভালো, আমি চাই যে ওকে আমি কম্পিউটার শিখাবো, ও বসে বসে কাজ করবে, ও বসে বসে ল্যাপটপ চালাবে। ও হাঁটতে পারে না তো কি সমস্যা নাই, ওর হাত তো ঠিক আছে, ওর স্ট্রং পয়েন্ট আছে, আমি ওটা নিয়ে কাজ করব, ওটা নিয়ে কাজ করে ওকে আমি সামনে এগিয়ে নিব। আর ওর এইসব ইমপ্রুভমেন্ট হচ্ছে দেখেই আমি এই কনফিডেন্সটা পাচ্ছি ওর উপরে। আজকে স্নেহশীকে এতটাই যে এগিয়ে নিলেন, কিভাবে সেটা সম্ভব হয়েছে? চিকিৎসা ব্যবস্থা তো আপনার থেরাপির মাধ্যমেই তো আপনার অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, স্পেশাল এডুকেটর সব কিছু মিলে ও যখন 1-to-1 ওর স্পেশাল এডুকেটর থাকছে, তখন তো ওর ইমপ্রুভমেন্ট আরও অনেক ভালো হচ্ছে। ও স্কুলে থেরাপি পাচ্ছে, পার্সোনালি আবার থেরাপি নিচ্ছি। তো যত আমি ওকে বেশি থেরাপি দিতে পারছি তত ওর ইমপ্রুভমেন্ট লেভেলটা আরও বাড়ছে। এবং সেটা আমি পসিবল হয়েছে। হ্যাঁ, একটা ফিনান্সিয়াল ইস্যু এখানে আসে, সেটা হয়তো আমরা পেরেছি, বাট অনেক ফ্যামিলি হয় ওটা পারে না, ফিনান্সিয়াল, হ্যাঁ এটা সম্ভব না। কিন্তু স্নেহশীর ফিজিও, অকুপেশনাল সবাই যখন একসাথে মিলে একটা প্ল্যান করে, সেই প্ল্যান অনুযায়ী ওকে নিচ্ছে। আমি বুঝতে পারছি যে স্নেহশীকে আপনি একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেখানে নানা ধরনের প্রফেশনালস কাজ করছে এবং তাদের সমন্বিত প্রচেষ্টায় স্নেহশীর আজকের এই এগিয়ে যাওয়াটা বা এতটা উন্নতি ঘটেছে, তাই না? অনিমাদি, আমরা জানি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামগ্রিক উন্নয়নের জন্য তাদেরকে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে আপা আপনারা কি কি ইন্টারভেনশন স্নেহশীকে দিচ্ছেন এবং
কিভাবে কাজ করছেন? আমরা আসলে আমাদের প্রতিষ্ঠান ড্রিম এঞ্জেলস সেন্টার ফর অটিস্টিক চিলড্রেন মূলত আমরা কাজ করি কোনো শারীরিক বা মানসিক প্রতিবন্ধিতা নিয়ে মূলত কাজ করে থাকি। সেক্ষেত্রে সেরেব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে সিনিয়রদের ক্ষেত্রে আমরা যে চিকিৎসাগুলোকে দিয়ে থাকি, আপনারা জানবেন যে যেগুলি স্পেশাল স্কুল কাজ করছে তারা কিন্তু সবাই সমন্বিতভাবে আলাদা আলাদা প্রফেশনাল দিয়ে কাজ করছে। যেমন আমাদের এই প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি আছেন, অকুপেশনাল থেরাপিস্ট আছেন, স্পিচ থেরাপিস্ট আছেন, স্পেশাল এডুকেটর যারা বিএসএড করা, তাদেরকে আমরা এখানে চেষ্টা করেছি রাখার জন্য এবং এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় সেনুষকে দেওয়া হচ্ছে। ফিজিওথেরাপির মাধ্যমে সেনুষির যে শারীরিক উন্নতি হচ্ছে, যে তাকে আমরা চেষ্টা করছি প্রতিদিন ফিজিওথেরাপিটা দেওয়ার জন্য, এবং যেই থেরাপিগুলো ফিজিওথেরাপিস্ট দিচ্ছে ওইটা আবার টিচার একবার চেষ্টা করছেন, আবার ওকে যেই পজিশনিংগুলো আমরা শেখাচ্ছি, যে পজিশনিংগুলো আসলে মূলত অনেক বেশি প্রয়োজন একটা বাচ্চার জন্য, সেগুলো আমরা ওকে টোটাল সময়টার মধ্যে এটাকে ব্যবস্থা করার চেষ্টা করছি। একজন অকুপেশন থেরাপিস্ট সবসময় চিন্তা করে থাকেন যে একজন মানুষকে স্বাবলম্বী করতে হলে তার হাত দুটোকে আগে সচল করতে হবে। সেই ক্ষেত্রে আমরা অ্যাজ অকুপেশন থেরাপিস্ট তার হাতের উপরে অনেক চেষ্টা করছি এবং তাকে মানসিকভাবে কিভাবে কনফিডেন্স লেভেল বাড়ানো যায়, তাকে কিভাবে চিন্তা করানো যায় যে সেও পারবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করে যাচ্ছি। এবং আমাদের এইরকম ছোট ছোট প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা চিন্তা করে কাজ করি। যেমন প্রত্যেকটা বাচ্চার জন্য আমাদের আলাদা আইপি থাকে এবং আইপির মধ্যে কোন কোন থেরাপি ইনক্লুড হবে, কোন ধরনের প্রফেশনালের সাথে কাজ করতে হবে এবং ওকে 1-to-1 দেওয়ার সময় কি কি চিন্তা করে কাজ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, অনিমাদির কথা শুনে বুঝতে পারলাম যে স্নেহশীকে একটি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং সেখানে কাজ করছেন বিভিন্ন ধরনের প্রফেশনালস। দর্শক, আমি এখন চলে যাব আমাদের স্নেহশী যেখান থেকে সাপোর্ট নেয় সেই ড্রিম এঞ্জেলস সেন্টার ফর অটিস্টিক চিলড্রেনে। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দর্শক, বিরতি শেষে আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি ড্রিম এঞ্জেলস সেন্টার ফর অটিস্টিক চিলড্রেনে এবং দেখে নেব আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু স্নেহশী এখান থেকে কি কি সেবা নিচ্ছে। আমি এখন স্নেহশীকে স্ট্রেচিংটা দিচ্ছি যেন মাংসপেশি নরম থাকে। এখন আমরা স্ট্রেন্থেনিং প্র্যাকটিসটা করব। মাম্মা পা ধাক্কা দিই তো, আবার টানি, ধাক্কা দিই, গুড, আবার ধাক্কা দিই। এটা হচ্ছে ব্যাক মাসেল স্ট্রেচিং আর কি। এটা করলে কোমরের যে মাসেল যে ট্রাইট যেটা আছে সেটা নরম হয়। নামাই, আবার উঁচু করি মা, গুড। এটা হচ্ছে ব্যাক মাসেল স্ট্রেচিং। এটা করলে পরে পিঠের যে অংশপেশি শক্তগুলো আছে এটা শক্ত ভাব কমবে, সাথে ও যে উঠা থেকে যে বসার যে কাজটা এই কাজে সে ইমপ্রুভ করবে। আমরা এখন উঠা থেকে বসবো। হ্যাঁ, ধরি হাত, আম্মা ভেরি, উঠে আসো, আবার শুয়ে পড়ি, আবার উঠে আসো। এটা হচ্ছে এএফইউ অ্যাঙ্কেল ফুট অর্থোসিস। এটা হচ্ছে একটা অ্যাসিস্টিভ ডিভাইস যেটা বাচ্চাটার পজিশনটাকে ধরে রাখার জন্য হেল্প করে।
যেহেতু দাঁড়া করাবো এর জন্য জুতাটা পরিয়ে নিচ্ছি। এবার আমরা গেটার পরব। এটা হচ্ছে গেটার। এটা মেনলি যেহেতু স্নেহশীর হাঁটুটা ব্যান্ড হয়ে যায়, আর এই গেটারের কাজ হচ্ছে হাঁটুটাকে সোজা করে রাখার জন্য। গেটার দিয়ে ওকে দাঁড়া করানোর জন্য রেডি করছি। আমরা দাঁড়াই, উঠে আসি, 1 2 3। স্নেহশী আমরা এখন স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়াবো। স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়ানোর মেইন উদ্দেশ্য হচ্ছে সে যেন একা একা দাঁড়াতে পারে। আর শ্রেয়সী মোটামুটি 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকে, হাতের যে কাজগুলো আছে অকুপেশনাল থেরাপির সেই কাজগুলো করে থাকে। আমরা এখন ফ্ল্যাশ কার্ডের কাজ করছি, যেটা ওর আর্টিকুলেশনে হেল্প করবে, ওর শব্দের স্পষ্টতা বাড়াবে। স্নেহশী এটা কি? হ্যাট। আরেকবার হ্যাট। আবার জোরে আরেকটু। গুড জব। এটা কি? মগ। আবার জোরে মগ। আবার জোরে আরেকটু জোরে মগ। গুড জব। এটা হচ্ছে রেসপাইরোমিটার। রেসপাইরোমিটারের ক্ষেত্রে স্নেহশী আগে একটি বলও তুলতে পারতো না, এখন সে ফু দিয়ে একটি বল তুলতে পারে, লাল বলটা তুলতে পারে। আমরা এখন টিস্যুতে ফু দিব, আমরা সবসময় দেই। টিস্যুতে ফু দিয়ে তুমি দেখাবে যে তুমি কত জোরে ফু দিতে পারো। ওকে? এখন আমরা কালার আইডেন্টিফিকেশন করব। ওকে স্নেহশী? সাথে শেপ। এটা লাল স্কয়ার। কি এটা? একসাথে বলি লাল। আবার আবার অরেঞ্জ প্লাস। এবার নীল সার্কেল। দুহাতে বাড়িয়ে দাও। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। অনিমাদি, খুব ভালো লাগলো আপনাদের এই সার্ভিসগুলো। দর্শক, চলে যাচ্ছি স্নেহশীর মা আলমা রহমানের কাছে। আপা, সবসময় বলা হয়ে থাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর উন্নয়নে পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয় এবং সেক্ষেত্রে মাকেই নিতে হয় মুখ্য ভূমিকা। আপনি কি বলবেন এই ক্ষেত্রে?
আমি সম্পূর্ণভাবে আপনার মতের সাথে এগ্রি করছি না, কারণ হ্যাঁ মা একটা বড় ভূমিকা অবশ্যই মার এটা আছে, কিন্তু সেই সাথে আমাদের পরিবারের অন্যান্য মেম্বারদেরও অনেক বড় একটা দায়িত্ব আছে। আমরা শুধু বলি যে মার একটু অ্যাক্টিভ হতে হবে, মাকে আরেকটু ধৈর্য ধরতে হবে, এই করতে হবে, সব এক্সপেকটেশন একটা মা, কিন্তু সে তার অবস্থা আমরা চিন্তা করি না। সে যখন 9 মাস পরে তার একটা বাচ্চা এবং সে যখন দেখে যে তার পিয়ার গ্রুপের থেকেও পিছিয়ে আছে, ও এটা করতে পারছে না, তার ভিতরে যে কষ্টটা সেটা কি আপনি উপলব্ধি করতে পারেন না, কিন্তু আপনি বলতে পারেন যে ও কেন অ্যাক্টিভ না, ও কেন করছে না, তার ওই ফিলিংসটা আপনি একটু বুঝেন, ওকে একটু সাপোর্ট দেন। আজকে মাকে রেস্টে পাঠান, আজকে আপনি না হয় যান, পরিবারের অন্য একটা মেম্বার যাক ওকে নিয়ে থেরাপিতে। আমরা বলি মা পারে, আমরা পারি না, কিন্তু না, কে বলেছে? আপনি ট্রাই করেছেন? ট্রাই করেন, তাহলে মারও একটা হবে যে না, শুধু আমার এইটা যখন বলে না, মাটাও মেন্টালি আপসেট হয়ে যায় যে আমার দ্বারা হচ্ছে না, আমাকে আরও অ্যাক্টিভ হতে হবে, আমাকে এই করতে হবে। মা তো কোনো অ্যাঞ্জেল না যে মা একদম সব পারফেক্ট করবে। মাকেও আমাদের ওই জায়গাটা দিতে হবে, ওই কমফোর্ট জোনটা দিতে হবে, ওকেও একটু হাসি খুশি রাখতে হবে, ওর একটা ফ্রেন্ড সার্কেল থাকবে, ও একটা এখানে যাবে, আজকে তুমি এখানে যাও, আজকে আমি তোমার বাচ্চাকে নিয়ে থেরাপিতে যাই। সব দায়িত্ব তো মার না, মা করবে, কিন্তু সেই সাথে পরিবারের প্রত্যেকটা সদস্যকে এগিয়ে আসতে হবে। আমি থেরাপি সেন্টারে দেখেছি আপনাদের যে বাচ্চাকে তার মা বাবা, ওর মামা বাইরে থাকে, মামা বিদেশ থেকে আসলে মামা নিয়ে যাচ্ছে, দাদি নানি যারা আছে পরিবারের কেউ না কেউ তাকে নিয়ে থেরাপি সেন্টারে আসে। মা জব করছে, মা আজকে জব ছাড়েনি, মা জব করে যাচ্ছে, কেন? এই যে একটা সাপোর্ট এবং এই বাচ্চার যে ইমপ্রুভমেন্ট, এটা বলার মতন ইমপ্রুভমেন্ট। সো আমরা ওই জায়গাটাতে আমাদের পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে, যে দায়িত্ব শুধু একা মার আর বাবার না, মা বাবার দায়িত্ব তো মা বাবা করবে, কিন্তু মাকে ওই কমফোর্ট জোনটা একটু দিবেন, মেন্টালি প্লাস ফিজিক্যালি। পাশাপাশি মাকে দায়ী করা যাবে না, মাকে দায়ী করা যাবে না, কারণ মার অবস্থা তো আপনি বুঝতে পারছেন না, ও কিসের ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে তো ওখান থেকে বের করে আনতে হবে আপনাকে। এক তো আপনি ওই জিনিসটা আমি নিতেই পারবো না, নিতে আমার সময় লাগবে, তার মধ্যে আপনি এক্সট্রা প্রেশার দিচ্ছেন যে তুমি থেরাপিতে নিয়ে যাও, বাচ্চার সাথে কাজ করো, এই করো। কেন? বাচ্চার সাথে তো আপনি শিখে, এটা কঠিন কোনো কাজ না, আপনাকে শিখে দিলে আপনিও করতে পারেন, আপনিও ওর সাথে একটু কথা বলতে পারেন। আলমা আপা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই মুহূর্তে, যে সব দায়িত্ব কেন একা মাকেই নিতে হবে, তাকেই বহন করতে হবে। এটা তো সবার দায়িত্ব, পরিবারের যতজন সদস্য আছে, বাবা, অন্যান্য ভাই বোন থেকে শুরু করে আত্মীয় স্বজন, সবারই দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সব কিছু মায়ের উপর চাপিয়ে দিয়ে মাকে আরও বেশি হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়, এটা একদমই কাঙ্ক্ষিত নয়। আসলেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর দায়িত্ব পরিবারের প্রত্যেকের। আলমা আপা, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা আপনি, আমরা জানি যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান পরিবারে থাকলে আসলে সেই পরিবারের অনেক পরিবর্তন হয়ে যায়। মা বাবা পরিবারকে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক নতুন পরিকল্পনা গ্রহণ করতে হয়, পুরনো অনেক পরিকল্পনা বাদ দিয়ে দিতে হয়। আপনার ক্ষেত্রে আসলে কি কি পরিবর্তন ঘটেছে? আমার ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে আপা, আমি ছোটবেলা থেকে জব করতে চাইতাম, তো আমি বিয়ের আগেই আমি জবে ঢুকে যাই। আমি অলমোস্ট 7 বছর জব করি, এবং তখন আমার ছেলে হওয়ার পরেও আমি জব করি। তো আমার মেয়ে যখন, আমার একদম প্ল্যান সেট করা যে আমি 6 মাস ছুটি নিব, 2 মাস থাকবো, ওকে সেট করে দিব, দেন আমি আবার ব্যাক করব, একদম সেট করা। তো আমার মেয়ে যখন অসুস্থ হলো, সব চেঞ্জ হয়ে গেল, আমি জব ছেড়ে দিলাম। কারণ আমার প্রায়োরিটি তখন আমার মেয়ে, ওকে আমার দেখতে হবে, ওকে আমার ঠিক করতে হবে, এবং আমি জানি না কতদিন কি হবে। প্রথম দিকে ভাবতাম হয়তো বা ঠিক হয়ে যাবে, 3-4 বছর পর আমি ব্যাক করবো আবার আমার ক্যারিয়ারে, কিন্তু পরে আমি আস্তে আস্তে যাচ্ছি আর বুঝতে পারছি যে না, এটা অনেক লম্বা এবং ওইটা অনেক কিছু আছে। মানে আমরা তো বুঝি না, আমরা তো ধরেন ভাবি ওকে স্কুলে দিব, বাট ও স্কুলে যাওয়ার মতন ওর এখনও ওরকম তৈরি হয়নি, কিন্তু আমরা আশা করি ও স্কুলে যাবে, কারণ পিয়ার গ্রুপ যাচ্ছে। সো ওইখানে একটা মা কিন্তু মেন্টালি অনেক কিছু থাকে। সো দেখা যায় যে তখন মন চায় যে আচ্ছা ও স্কুলে যাচ্ছে না, ওইটা করতেছে না, আমি জব ছেড়ে দিলাম, আমার বাচ্চা স্কুলে যাচ্ছে না। সো এগুলো অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। সো ওইটা আমি পজিটিভলি চিন্তা করি, এবং আমার মেয়ের স্কুলে হয়নি, আমি তখন নামাজ পড়ে কান্না করতেছিলাম, তখন তারপরের দিন আমার মেয়ের টিবি ধরা পড়ে। সো আল্লাহ আমাকে বুঝিয়ে দিল, তুমি যে জিনিসটা চাচ্ছ এটা ওর জন্য এখন রাইট না, ও আগে শারীরিক সুস্থতা হচ্ছে ওর জন্য আগে দরকার। এখন যেমন আমার মেয়ে আস্তে আস্তে একটা জায়গায় আসছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি ওর একাডেমিক সাইডটা কিছুই বুঝতে পারছি না, ওইটাও আমার একটা ফ্রাস্ট্রেশনের কাজ। আমার ছেলে জেনারেল এডুকেশন পড়াশোনা করছে, ওরটা আমি ধরতে পারছি, কিন্তু ওর এই আইইপি তো আমি ধরতে পারছি না, 1.5 বছর ধরে কী টান দিচ্ছে, এটাও তো একটা ফ্রাস্ট্রেশন যে ও তো কিছুই পাচ্ছে না। সো আমি যখন ওর ফিল্ডে আসলাম, ওর লেখাপড়া আমি করছি, এখন আমি বুঝতে পারলাম যে না, ওর জায়গা থেকে খুব ভালো অবস্থায় আছে। সো এটাও তো আমার জন্য একটা পজিটিভ সাইড।
সো আমাদের যেটা হয় যে পরিবর্তন বা যেটা জব ছাড়লাম সব কিছু আমি পজিটিভলি নিই। ওর একাডেমিক ওর কোনো কিছু আমি জানতে চাচ্ছি না, ওর দুনিয়াটা আমি জানতে চাই। সেজন্য আমি লেখাপড়া আবার শুরু করেছি, আবার আমি ফিল্ডে নামলাম মনে করতে পারেন, এতদিন বন্ধ রেখে। বয়স কোনো ফ্যাক্টর না, যদি আপনি চান আপনি আবার আসতে পারেন। সো আমি মাদেরকে এটাই বলবো, সব কিছু পজিটিভলি চিন্তা করেন। আপা চমৎকার বলেছেন যে আসলে প্রত্যেকটা বিষয়কে পজিটিভলি নেওয়া দরকার। ইতিবাচকভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়কে গ্রহণ করি, বিশেষ করে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে, তবে নিজেও ভালো থাকা যায় আর আমার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকেও ভালোভাবে সাপোর্ট দেওয়া যায়। অনিমাদি, আমরা হতাশায় ভুগতে দেখি মায়েদেরকে, আমরা নানা রকম ডিপ্রেশনে চলে যেতে দেখি মায়েদেরকে, সেখানে আমাদের স্নেহশীল মা আলমা আপা একদম ব্যতিক্রম। সেখান থেকে আসলে যদি আমি আলমা আপার এই অবস্থানটাকে মূল্যায়ন করতে বলি, আপনি কীভাবে মূল্যায়ন করবেন এই সাহসী মাকে? প্রথমেই বলবো যে স্নেহশীর যে জার্নি এবং সেই জন্য তার বাবা মায়ের যে ভূমিকা, বিশেষ করে মায়ের যা ভূমিকা, তার জন্য অবশ্যই তাকে স্যালুট জানানোর মতো। কারণ একটা শারীরিকভাবে পিছিয়ে থাকা বাচ্চাকে তুলে এনে তার জায়গাকে শক্ত করা একটা মায়ের জন্য অনেক বেশি বড় কিছু না হলে এবং বড় মন মানসিকতার এবং খুব ধৈর্যশীল না হলে এটা সম্ভব না। আরেকটা বিষয় বলতে যাচ্ছি যে আমি যখনই স্নেহশীর সাথে কাজ করি, আমরা কিন্তু শুধু থেরাপিস্টরা শুধু বাচ্চাকে থেরাপি দেই তা না, একটা মাকে কাউন্সেলিং করা বা মার সাথে কথা বলা, দৈনন্দিন বিষয় নিয়ে চিন্তা করা, প্রত্যেকটা জিনিস যে থেরাপিস্ট, ডক্টর বা ওর আশেপাশে মানুষ যখন যেটা বলে ওর মা খুবই পজিটিভলি নিচ্ছে এবং পজিটিভ নিয়ে সেটাকে শুধু পজিটিভ চিন্তা করে বসে থাকছে না, সেটার সাথে কিভাবে কাজ করতে হবে, কিভাবে এগিয়ে নেওয়া যায় একটা বাচ্চাকে, সেইভাবে উনি চিন্তা করে এবং ওর সাথে কাজ করে। অনেক ধন্যবাদ অনিমেদি আপনাকে। আপা, আপনার কাছে এবারে যেটা জানতে চাই যে স্নেহশীর সাথে তার ভাই বোনদের সম্পর্কটা কীরকম? স্নেহশীর সাথে ওর ভাই বোন খুবই ভালো সম্পর্ক। আরেকটা যেটা আমি বলতে চাই যে এই যে ভাই বোন সিবলিংস, তাদেরকেও ট্রেন করতে হবে। এই যে স্পেশাল বাচ্চার ক্ষেত্রে আমরা কি করি, স্পেশাল বাচ্চাকে ফোকাস করতে গিয়ে আমরা ওই বাচ্চাদেরকে ওভাবে ফোকাস করি না, কিন্তু পরে গিয়ে আমরা সাফার করি এবং ওদের মনের মধ্যে একটা আসে যে মা ওকে নিয়ে সবসময় বিজি থাকে, যার কারণে পরে যখন আপনি দায়িত্ব দিতে যাবেন, বড় হবে ওর দায়িত্বটা নিবে না। সো ছোটোবেলা থেকেই ওদেরকে ওভাবে ট্রেন করতে হবে। যদি সে বড় হয় ওভাবে ট্রেন করবেন যে এটা তোমার বোন, ওকে দেখাশোনা আমাদের করতে হবে, এটা আমাদের, এটা শুধু মা বাবার দায়িত্ব না, এটা আমাদের, মানে তোমারও এখানে ভূমিকা আছে। তাহলে হয় কি আপনার সুবিধা হয়। এখন আমি আমার ছেলেকে দিয়ে আমার মেয়েকে আনতে পারি থেরাপি সেন্টার থেকে, ও না করবে না, কারণ ও জানে এটা ওর দায়িত্ব। এই যে আপনার ইতিবাচক মন মানসিকতা, এটা তো অবশ্যই আপনার নিজস্ব অর্জন। তারপরও আমার কাছে মনে হয়েছে এখানে স্নেহশীর বাবার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অবশ্যই আমি স্নেহশীর বাবার সম্পর্কে জানতে চাই আপনার কাছে। অবশ্যই ওর বাবার অনেক বড় ভূমিকা, মানে মানসিকভাবে ও অনেক স্ট্রং একজন পার্সন। ও আমাকে অনেক সাপোর্ট, যেমন আমি বললাম যে একটা 5 বছরের মেয়েকে নিয়ে সে ব্যাংককে চলে গেল ডাক্তার দেখাতে, একা 5 দিন ও ছিল, ও সব কাজ ও করেছে, সব কিছু। এবং ওই যে আমার একটা মেয়ে, আমি তো খুব চিন্তায় ছিলাম ও কীভাবে করবে, কিন্তু আমাকে পারবো, মানে খুব ইজি, কিন্তু কাজটা খুব ইজি ছিল না, কিন্তু ও এটা করতে পেরেছে। এবং আমি শুধু স্নেহশীল না, ও আমার এই যে চিন্তা ভাবনা আমি ওর সাথে শেয়ার করি, সবচেয়ে প্রথমে ওর সাথে আমি শেয়ার করব। এবং ও আমাকে কখনোই আটকে নাই, কখনো বলে না যে না এটা করো না, বাট ও আমাকে ওই ফ্রিডম পুরোপুরি দিয়ে দিয়েছে যে তুমি যেটা মনে করো তুমি সেটা করো। এবং যদি কোনো সমস্যা বা কোনো কিছু ও সাথে সাথে বলে যে আচ্ছা এটা এরকম বা এরকম। যে ওকে আমি যখন স্কুলে দিতে চাইলাম 3 বছর, ও খুব ভালো করে বুঝছে যে ও স্কুল নিবে না, কিন্তু ও আমাকে বলে নাই যে আচ্ছা দাও, ফর্ম নিয়েছো, আচ্ছা দাও, কোনো সমস্যা নেই। আমি তো ভাবলাম ওকে নিবে স্কুলে, কিন্তু ও তো স্কুলে যাওয়ার মতো না আসলে তখন। তো ও আমাকে না করে নাই, ও বলছে না করো তুমি, ঠিক আছে, এটা তো তোমার একটা স্যাটিসফ্যাকশন। সো এরকম প্রত্যেকটা দিকে আমাকে সাপোর্ট। এবং এই যে আমি থেরাপি বাড়ালাম, এই যে ওর হুইল চেয়ার বা যেখানে আমি যেটাই বলবো ওর কোনো না নেই। দর্শক, আমরা এখন স্নেহশীর বাবার কথা শুনবো, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আবারও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, চলে যাচ্ছি স্নেহশীর বাবার কাছে, শুনে আসি বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানটিকে নিয়ে এই বাবার ভাবনার কথা। স্নেহশীর সাথে আমাদের যেই পথ চলাটা, আসলে এটা একটা রোলার কোস্টার রাইডের মতন ছিল আমার অভিজ্ঞতা। তাই
2014 সালে যখন স্নেহশীর প্রথম ইয়েটা ধরা পড়ে, অসুস্থতার ইস্যুটা, তখন আই ওয়াজ টোটালি ব্ল্যাঙ্ক আসলে। সো ওই সময়টা আসলে কি করব, কিভাবে যাবে, কিভাবে হবে, এভরিথিং। আল্লাহর অশেষ রহমত যে 2014 সালে যখন ওর অপারেশনটা হয়, অপারেশন কেম আউট সাকসেসফুল। স্নেহশী আমার জন্য প্রথম থেকেই আসলে ইন্সপিরেশন এবং শেষ পর্যন্ত আমার জন্য ইন্সপিরেশন, এবং ওর জন্যই আমাদের আসলে এত কিছু। আমরা আসলে ওকে একটা ভালো ভবিষ্যৎ যাতে দিতে পারি, এটাই তো আসলে একটা প্যারেন্টসের দায়িত্ব। সো এটার জন্যই আসলে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। এখন পর্যন্ত স্নেহশীর যে মুভমেন্টটা আমরা দেখেছি বা ওর যে ইমপ্রুভমেন্টটা আসলে আমরা দেখেছি, সেটা আমাদেরকে খুবই আসলে পজিটিভ করে তোলে। এবং এর পিছনে আসলে স্নেহশীর মায়ের রোল আমি বলবো যে সবচেয়ে বেশি। ও আসলে এভরি ডে ওকে যেভাবে আসলে টেক কেয়ার করছে এবং যেভাবে ওকে নিয়ে আসলে কাজ করছে, আমি খুবই পজিটিভ যে আসলে স্নেহশীর ভবিষ্যৎ আসলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারবো। ও যাতে সুন্দর মতন বেঁচে থাকতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, নিজেকে স্বাবলম্বী হিসেবে যাতে ও তুলে ধরতে পারে, সেটার জন্য আমাদের যত ধরনের অপশানস আমাদের আছে অ্যাজ এ প্যারেন্টস, আমার কাছে মনে হয় যে সেই জিনিসগুলো আমরা স্নেহশীকে দেওয়ার চেষ্টা করব। আমি চাই যে ওর যে এখন একটা স্পেশাল স্কুলে আছে, ওই স্পেশাল স্কুল থেকে মেবি কোনো একটা সময় হয়তো বা একটা নর্মাল স্কুলে মুভ করতে পারবে। এটা কিন্তু আমার স্বপ্ন আসলে স্নেহশীকে নিয়ে। আমাকে একটা জিনিস খুব ভাবায়, সেটা হচ্ছে গিয়ে যখন আমি থাকবো না বা আমার ওয়াইফ থাকবে না, অথবা স্নেহশীর বাবা মা একদিন না একদিন তো আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। সো ওই সময়টা স্নেহশীর সার্ভাইভালটা আসলে কিভাবে হতে পারে। বাংলাদেশ গভর্নমেন্ট আসলে এখানে অনেক ধরনের উদ্যোগ নিতে পারে, যেটা এখনও আমার কাছে মনে হয় যে এই ধরনের বাচ্চাদের জন্য যে ধরনের ব্যবস্থা থাকা উচিত, যে ধরনের বেনিফিট থাকা উচিত, সেই বেনিফিট এবং সেই ব্যবস্থাগুলো এখনও পর্যন্ত আমাদের এখানে আসেনি। ফর এক্সাম্পল আমি একটা বলি যে আপনি যখন রাস্তা দিয়ে একজন হুইল চেয়ার নিয়ে হেঁটে যাচ্ছে, সেই সময় কিন্তু আমাদের কোনো পেভমেন্টের ওরকম স্লোপ থাকে না বা উঠার কোনো পথ থাকে না। আমরা সবসময় এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু আমরা ফেস করি। যেমন কোনো একটা শপিং সেন্টারে গেলে আপনি যে হুইল চেয়ারটা যে উঠাবেন, সেই হুইল চেয়ারটা উঠানোর মতন কিন্তু কোনো ধরনের রাস্তা থাকে না। ইনফ্যাক্ট আমাদের পেডেস্ট্রিয়ান যেটা আমরা বলি ফুটপাথ, সেই ফুটপাথও কিন্তু আসলে এদের চলার মতন আসলে ব্যবস্থাটা নেই। যে আমাদের অধিকাংশ ফ্ল্যাটে ওই ধরনের স্লোপ নাই যে ও নিজে যে আসলে একটা ইলেকট্রিক চেয়ার দিয়ে উঠে যেতে পারবে। এখানে সবসময় কারো না কারো আসলে হেল্প লাগবেই। বাট এই সিচুয়েশনগুলোকে আমাদেরকে আসলে ইমপ্রুভ করতে হবে। আমার কাছে মনে হয় আমাদের মতন এই প্যারেন্টসের জন্য আসলে একটা নিশ্চিন্ত জায়গায় হয়তো বা আমরা ছেড়ে যেতে পারবো তাদেরকে। অসংখ্য ধন্যবাদ স্নেহশী বাবাকে। চলে যাচ্ছে স্নেহশীর মায়ের কাছে। আলমা আপা, বিশেষ সাহায্য সম্পন্ন শিশুদের মায়েরা যে আছে, পরিবারগুলো যে আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? অবশ্যই আমি মাদেরকে বলবো যে আপনারা কখনো যে হাউতাশ করবেন না, ওই সিচুয়েশনে পড়ে থাকবেন না। এবং হ্যাঁ, আরেকটা হচ্ছে ছোটোবেলা থেকেই যদি বাচ্চার কোনো প্রবলেম দেখেন, অবশ্যই তখনই যান, সময়টা নষ্ট করবেন না। কারণ এটা ছোটোবেলা থেকে এটা নিয়ে কাজ করা যায় এবং এটা অনেক ভালো ম্যানেজ করা যায়। প্রবলেম নিয়ে বসে থাকলে প্রবলেম আরও বাড়বে। প্রবলেমটাকে তখনই সলভ করার চেষ্টা করেন। আর যদি এরকম একটা লং রান কোনো থাকে, তখন আপনার কাছে অনেক কথাবার্তা আসবে, অনেক কিছু আসবে। আপনি পজিটিভটা নেবেন, বাকিগুলো কেটে ফেলে দিবেন, নাহলে আপনি আগাতে পারবেন না সামনে। আরেকটা যেটা বলবো, যেখানেই যাবেন, থেরাপি সেন্টার হোক, স্কুল হোক, ওখানে একটা সুন্দর পরিবেশ করেন, ওখানে ফ্রেন্ড করেন। মানে আপনার কাছে যেন মনে না হয় যে আমি বাচ্চা ট্রিটমেন্টে যাচ্ছি, আপনার কাছে মনে হবে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি, ওদের সাথে আড্ডা দিতে যাচ্ছি, ওদের সাথে চা পুরি খেতে যাচ্ছি। তো এরকম একটা পরিবেশ করলে আপনি মেন্টালি যদি আপনি ভালো থাকেন, ওই বাচ্চা খুব ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার বলেছেন। অনিমাদি দীর্ঘদিন কাজ করছেন আসলে বিশেষ সাহায্য সম্পন্ন শিশুদের নিয়ে, তাদের জীবনমান উন্নয়নে। সেখান থেকে আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে, তাদের পরিবারগুলোর উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবারের জন্য যে আমার একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা শুধু শিশুটিকে কি পারে কি না পারে, তার কি প্রতিবন্ধকতা আছে, সেটা নিয়ে চিন্তা না করে সে কি পারে, তাকে কিভাবে আগানো যায় এবং দেশে কিভাবে কি চিকিৎসা ব্যবস্থা আছে তার জন্য, সেইগুলোকে গ্রহণ করা।
এবং সেই গ্রহণটা শুধু চিকিৎসা ব্যবস্থা না, সেটাকে নিজের করে আপন করে নেওয়া, যে আমি একটা শুধু থেরাপি সেন্টারে যাচ্ছি, থেরাপি দিচ্ছে, চলে আসতেছি, শেষ না। সেই বাচ্চাটাকে আপনি সেই থেরাপিস্টের সাথে মিলে কিভাবে ওকে সামনের দিকে আগানো যায় এবং থেরাপি কী হচ্ছে সেটাকে কনসিডার করা, যে কোথায় যাচ্ছে আমি, কার কাছে থেরাপি নিচ্ছি, কী ধরনের থেরাপি সে পাচ্ছে, এবং এই থেরাপির কোয়ালিটিটাও চিন্তা করা উচিত। এবং শুধু থেরাপি নিয়েই যে আপনি বসে থাকবেন তা না, থেরাপির পরে বাচ্চার কী উন্নতি হচ্ছে এবং বাচ্চাটা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছাবে, সেই মন মানসিকতা নিয়ে আমাদের আগাতে হবে এবং পুরো পরিবার এটাতে সাপোর্ট করবে। আপনার দুজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করার জন্য। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে পরিবারগুলোতে আছে সেই পরিবারগুলোকে অনেক বেশি সাহসী হতে হবে এবং সবসময় একটি ইতিবাচক মন মানসিকতা লালন করতে হবে, যেমনটি লালন করেন আমাদের স্নেহশীল মা বাবা, তার পরিবার, এবং এজন্যই হয়তো সম্ভব হয়েছে এতটা দূরে এগিয়ে যাওয়া। আমি স্যালুট জানাই স্নেহশীল এই সুপার মম এবং সুপার ড্যাডের এই সাহসী পথ চলাকে, এই ধৈর্য, নিষ্ঠা, একাগ্রতা এবং এই আন্তরিক প্রচেষ্টাকে। এই মা বাবা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং প্রফেশনাল যারা আছেন তারা যেভাবে কাজ করছেন, আমাদের স্নেহশী এগিয়ে যাবে অনেক দূর। স্নেহশীর জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, আদর এবং বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশুর প্রতি অনেক ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।